দেখা দেখো কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আছি। আজকে আমরা ইউনিট অ্যানালাইসিসের পরের যতটুকু বাকি আছে ওটা শেষ করবো। শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম, শুনছি। হ্যাঁ, ঠিক আছে। তো নেক্সট উইক থেকে আমার জায়গায় ক্লাস নেবেন প্রিন্সিপাল স্যার। সবাইকে ইনফর্ম করে দিচ্ছি, কেমন? স্যার মানে হয় 11:30 থেকে নিবে না, স্যার একটু মর্নিং এ নিবে। মর্নিং এর যিনি লেকচার নেয় ওনার সাথে শিফট করবেন। এটা কয়টায় বলছে স্যার? সকাল 9টায় 15 তারিখ। সকাল 9টায়। ওই সময় তার ক্লাস ছিল? ওই সময় সার্জারি ক্লাস আছে, সার্জারি ওই প্রফেসর ক্লাস করেছি যে 8টা থেকে নিয়ে নেব। শুনছো অরুণিমা? জি ম্যাম, শুনছি ম্যাম। এভরি টুইসডে তোমাদের 9টা থেকে কার ক্লাস থাকে সার্জারি? ম্যাম আমাদের তো ক্লাস থাকে না। কার ক্লাস থাকে? 5th ইয়ারের ক্লাস। ওদের না, এটা 5th ইয়ার। আচ্ছা, ওই 5th ইয়ারের ক্লাসের টাইমে 9টা থেকে প্রিন্সিপাল স্যার ক্লাস নেবে। তোমরা এটা নোট ডাউন করে রাখো। প্রিন্সিপাল স্যার 9টা থেকে ক্লাস নেবে। আমার ক্লাসের রিপ্লেস, মানে মঙ্গলবারে যে আমি 11:30 থেকে ক্লাস নিতাম, ওই ক্লাসটাই উনি 9টা থেকে নেবে। ম্যাম প্রত্যেক টুইসডে? হ্যাঁ, প্রত্যেক টুইসডে। আমি ছুটিতে যাচ্ছি, আই উইল বি ইন লিভ। তো আমি যতদিন ছুটিতে থাকবো, আমি 19th ইনশাআল্লাহ আসবো, জুলাই 19th। তো এই কয়দিন স্যার প্রত্যেক টুইসডে ক্লাস নেবে। বোঝা গেছে তোমরা সবাই? তো প্রত্যেক টুইসডেতে 9টা থেকে তোমরা ইয়ে করবে, 9টা থেকে ক্লাস ইয়ে করে নিবে। তুমি এটা স্যারের সাথে যোগাযোগ করে আরো সবাইকে ইনফর্ম করো। তো যাই হোক, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম কতটুকু রেনাল ফাংশন টেস্ট মনে আছে? রেনাল ফাংশন টেস্ট আমরা বলছি। এখন আমরা আসো ক্রিয়েটিনিন নিয়ে করব। তো রেনাল ফাংশন টেস্টে একটা পরীক্ষা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। এখন হোয়াট ইজ সিরাম ক্রিয়েটিনিন? তো ক্রিয়েটিনিন ইজ, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, ক্রিয়েটিনিন দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। ক্রিয়েটিনিন কি, হোয়াট ইজ ক্রিয়েটিনিন, যেটা আমরা পরীক্ষা করি সেটা কি জিনিস? সেটা মেটাবলিক একটা এন্ড প্রোডাক্ট which produce from muscle creatinine. এটা muscle creatinine থেকে আসে, one of the metabolic end product. Creatinine is the metabolic end product of muscle creatinine. Between 1 to 2% of muscle creatinine is converted to creatinine daily. The amount of endogenous creatinine production is proportional to the muscle mass, so the production varies with age and sex. Clear? In absence of renal disease, the excretion of creatinine and plasma level of creatinine remain relatively কনস্ট্যান্ট। আচ্ছা, এখন তোমাকে ক্রিয়েটিনিন তাহলে তোমরা বুঝো যে কোত্থেকে আসে? মাসেল মাস থেকে আসে। মাসেল মাস যার যত বেশি, তার ওইটার সাথে রিলেটেড ক্রিয়েটিনিন লেভেল। কিন্তু ক্রিয়েটিনিন ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট রেনাল ফাংশন টেস্ট, এটা মনে রাখো। তো ক্রিয়েটিনিনের নরমাল রেঞ্জ কত? 0.6 থেকে 1.5 অথবা 6 এরকম গ্রাম পার ডে। আচ্ছা, তো এখন ক্রিয়েটিনিন গেল। তো তোমাকে ক্রিয়েটিনিনের এখানে একটা কোশ্চেন তোমাকে করবে যে রেনাল ফাংশন টেস্ট। তুমি দেখো রেনাল ফাংশন টেস্ট আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। এই যে দেখো, এস্টিমেশন অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, এস্টিমেশন অফ নন প্রোটিন পরিবর্তন, এস্টিমেশন অফ, এই যে দেখা যাচ্ছে এস্টিমেশন অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সে ইউরিয়া আছে, ক্রিয়েটিনিন আছে, ইউরিক অ্যাসিড আছে। আমরা যখন যে কোনো পেশেন্টের মাস্ট এই টেস্ট গুলো করতেই হবে যদি আমরা রেনাল ফাংশন টেস্ট দিই। তো দেখো আমরা ক্রিয়েটিনিন বলছি। তো ক্রিয়েটিনিন কোত্থেকে আসে? মাসেল মাস থেকে আসে। কোত্থেকে আসে? মাসেল মাস থেকে আসে। আচ্ছা, এখন এই তোমাকে একটা ইম্পর্টেন্ট ভাইবার কোশ্চেন এখানে আছে, সবাই একটু নোট করে রাখো। সেটা হচ্ছে তোমাকে যখন বলবে যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এই তিনটা টেস্ট, অথবা আমরা ইউরিয়া আর ক্রিয়েটিনিন বলি, এই দুটার মধ্যে কোনটা তুমি স্পেসিফিক বলবে? তোমাকে বলবে যে এই দুটো আমি করাতে পারবো না, দুটোটা টেস্টের আমার টাকা নাই, আমার গরিব রোগী, তাহলে আমি একটা দাও। একটা কোনটা করবে? অবশ্যই বলবা ক্রিয়েটিনিন। এটা নোট করে রাখো প্লিজ। এটা কিন্তু জিজ্ঞেস করে, এটা প্র্যাকটিক্যালেও দরকার। যখন তুমি ফেস করবে যে পেশেন্ট তোমার কাছে আসবে যে আমি তো অনেক গরিব, আমি একটা টেস্টও করতে পারবো না,
তো তুমি তখন অন্তত ক্রিয়েটিনিনটা দিবে, এটা বাইবার ইম্পর্টেন্ট বাইবার কোশ্চেন। আচ্ছা আসো, এখন আসো ক্রিয়েটিনিনের সম্পর্কে জানলে ক্রিয়েটিনিন, তো মাসেল মাস থেকে আসো, কেন ক্রিয়েটিনিন পড়াচ্ছি দেখো। ইউরেমিয়া, ইউরেমিয়া কি? ইউরেমিয়া একটা সিনড্রোম, এটা ক্লিনিক্যাল এবং pathological দুটোটা মিলে সিনড্রোম। আচ্ছা, what is uremia? It is a syndrome characterized by biochemical elevation of blood urea and creatinine with clinical changes due to profound loss of functional nephron mass. কিডনি যখন লস করে ফেলে অনেক নেফ্রন, then what happened? Urea and creatinine cannot be excreted, it become increased in the blood. So একটা ক্লিনিক্যালি এবং বায়োকেমিক্যাল একটা চেঞ্জ আসে, যেটা আমরা ক্লিনিক্যালিও দেখি বায়োকেমিক্যালিও দেখি, সেটা হচ্ছে ইউরেমিয়া। তুমি পেশেন্টকে ইউরেমিয়া ডেভেলপ করলে দেখবে পেশেন্টের কতগুলো ক্লিনিক্যাল চেঞ্জ আসছে, ক্লিনিক্যাল সাইন সিমটম আসছে। পেশেন্ট পাগলামি করছে, পেশেন্ট স্থির করছে, পেশেন্ট ডিসঅরিয়েন্টেড, এগুলো আমি আসছি। যখন পেশেন্টের ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এলিভেটেড পাবে, আবার পেশেন্টের ক্লিনিক্যাল কতগুলো চেঞ্জ দেখবে, দ্যাট ইজ পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ইউরেমিয়া। তখন রেনাল ফাংশন অনেক নষ্ট হয়ে গেছে, সেজন্য তখন তো তোমাকে চিন্তা করতে হবে আমি কি ডায়ালাইসিসে যাব কি যাব। Clear? So uremia is very important for written for viva. What is uremia? It is a syndrome characterized by biochemical elevation of urea and creatinine with clinical changes due to profound loss of nephron mass. আচ্ছা, যদি কারো এই ডেফিনেশনটা ভাইবার টেবিলে মনে না আসে, তখন তুমি কি বলবে? তখন সিম্পল কথা হচ্ছে, ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়া থাকবে, সাথে সাথে ক্লিনিক্যাল সাইন সিমটম থাকবে। যখন এই ক্লিনিক্যাল সাইন সিমটম এবং ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়া থাকবে, এটা ইউরেমিয়া। আশা করি এটা বোঝা গেছে সবার, বুঝতে পেরেছ ইউরিয়া ক্রিয়েটিনিন? ইয়েস ম্যাম। ওকে, এখন আসো ইউরেমিয়া ক্লিনিক্যালি তুমি যে বললা যে ক্লিনিক্যাল চেঞ্জ পাবা, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল চেঞ্জ? দেখো ক্লিনিক্যাল চেঞ্জ কি কি, একটা হচ্ছে অ্যাজোটেমিয়া থাকবে, একটু পরে আসছি হোয়াট ইজ অ্যাজোটেমিয়া। অ্যাসিডোসিস থাকবে, ওয়াটার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে। দেখবে যে কোনো রেনাল ফাংশনের পেশেন্টকে আমরা অলওয়েজ ইলেকট্রোলাইট করি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে, পেশেন্ট নশিয়া বলবে, ভমিটিং বলবে, পেশেন্ট কতগুলো ক্লিনিক্যাল নিউরো সাইকিয়াট্রিক চেঞ্জ আসবে, পাগলামি করবে, অস্থির করবে এবং সাথে কমাতে যেতে পারে। সো ইউরেমিয়া যখন ডেভেলপ করবে তাহলে সাথে কি পাবা? সাথে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়া থাকবে এবং পেশেন্টের কিছু ক্লিনিক্যাল সাইন সিমটম দেখবে। ক্লিনিক্যাল সাইন সিমটম গুলো কি কি? পেশেন্ট বলবে আমার বমি আসছে, আমার নশিয়া লাগছে, তারপর আমার অস্থিরতা লাগবে, কিছু নিউরোসাইকিয়াট্রিক চেঞ্জেস থাকবে, পেশেন্ট ডিসঅরিয়েন্টেড থাকবে, পেশেন্ট অস্থির থাকবে, তারপর পেশেন্টের ইলেকট্রোলাইট করলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পাবা, তারপর পেশেন্ট কমাতেও চলে যেতে পারে। আচ্ছা, তো ইউরিয়া গেল। এখন অ্যাজোটেমিয়াটা কি জিনিস? অ্যাজোটেমিয়া হচ্ছে যখন পেশেন্টের তুমি বায়োকেমিক্যাল চেঞ্জটা চেঞ্জ পাবে। যেমন বায়োকেমিক্যাল চেঞ্জ কি? ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়বে বাট কোনো ক্লিনিক্যাল সাইন সিমটম ডেভেলপ করবে না, তখন ওইটাকে বলা হয় অ্যাজোটেমিয়া। তো অ্যাজোটেমিয়া এন্ড ইউরেমিয়া এই দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্র্যাকটিক্যাল, ফর ভাইভা, ফর পেশেন্ট ম্যানেজমেন্ট। তো তুমি মনে রাখবে কিভাবে? অ্যাজোটেমিয়া হবে শুধু ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়া থাকবে, বায়োকেমিক্যালি পেশেন্টের কোনো সাইন সিমটম ডেভেলপ করবে না। আর ইউরেমিয়া পেশেন্টের অ্যাজোটেমিয়া হবে, সাথে ক্লিনিক্যাল সাইন সিমটম ডেভেলপ হবে। এটা হচ্ছে সিম্পলি তুমি মনে রাখতে পারবে যে কেন কোনটা অ্যাজোটেমিয়া কোনটা ইউরেমিয়া। এরপরে তুমি ডেফিনেশন সুন্দর করে সাজাও, কিন্তু তুমি কনফিউজ হবে না। অ্যাজোটেমিয়া কি? আবার বলছি, অ্যাজোটেমিয়া হচ্ছে বায়োকেমিক্যাল চেঞ্জেস where urea and creatinine level will be increased. Uremia কি? Azotemia plus clinical sign symptom. Clear? Okay. এখন আমি যে তোমাদেরকে একটা কোশ্চেন করেছিলাম, why you will do creatinine not urea, তোমাকে বলবে যে আমি গরিব রোগী, আমার ইউরিয়া ক্রিয়েটিনিন দুটোটা করার কোনো সামর্থ্য নাই, আমাকে একটা পরীক্ষা দেয়, তখন তুমি ক্রিয়েটিনিন দিবে। তাহলে ক্রিয়েটিনিন টিচার জিজ্ঞেস করবে কেন ক্রিয়েটিনিন দিবে? দেখো, creatinine is the major end product of protein and amino acid category. তো আমরা তো প্রোটিন খাই, আমরা প্রোটিন খেলে প্রোটিনের
এন্ড প্রোডাক্ট হবে ইউরিয়া। তো যে কারো যদি মাংস বেশি খায় তাহলে ওর ইউরিয়া বাড়া থাকবে, কারো যদি মাংস কম খায় ইউরিয়া কমা থাকবে। কিন্তু এটা তো তুমি তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবে, সেজন্য ইউরিয়া আর ক্রিয়েটিনিনের মধ্যে ক্রিয়েটিনিনটা স্পেসিফিক। আরেকটা জিনিস আছে, ইউরিয়া ইজ সিনথেসাইজড ইন লিভার থ্রু দ্য ইউরিয়া সাইকেল এন্ড এক্সক্রিটেড বাই কিডনি। এখন যদি কারো লিভারেরও সমস্যা থাকে তাহলে ইউরিয়া একটু এদিক ওদিক হতে পারে ওর লেভেলটা, সেটাও একটা কারণ। সো তোমাকে যখন ভাইভাতে জিজ্ঞেস করবে যে তুমি ইউরিয়া ক্রিয়েটিনিনের মধ্যে ইউরিয়া করবে না ক্রিয়েটিনিন করবে, একটা টেস্ট করো, তখন তুমি বলবে আমি ক্রিয়েটিনিন করবো। যদি ক্রিয়েটিনিন করো, কেন ক্রিয়েটিনিন করবে? তুমি ক্রিয়েটিনিন কেন করবে? কারণ ক্রিয়েটিনিন আসে মাসেল মাস থেকে, যার মাসেল মাস যেরকম ক্রিয়েটিনিন আসবে সেরকম, এবং এটা কোনো ডায়েটারি সাবস্টেন্সের উপরে নির্ভর না। কিন্তু ইউরিয়া ইজ ডিপেন্ড অন ডায়েটারি সাবস্টেন্স। ডায়েটারি সাবস্টেন্স কে প্রোটিন, এবং কেউ যদি কন্টিনিউয়াস খালি প্রোটিনই খেতে থাকে তাহলে ওর ইউরিয়া তো বাড়াই থাকবে। ক্লিয়ার? সেজন্য দেখবে কিডনির পেশেন্টদেরকে প্রোটিন রেস্ট্রিক্টেড দেয়, কিডনির পেশেন্টদের ডায়েটারি অ্যাডভাইসে প্রোটিন রেস্ট্রিক্টেড দেয়, এই জন্যই। আচ্ছা, আর ইউরেমিয়া গেল। এখন আসো ইউরেমিয়ার কজ কি? ইউরেমিয়ার কজ, তারপরে নেক্সট কোশ্চেনে তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য কজেস অফ ইউরেমিয়া। ইউরেমিয়ার কজে প্রিরেনাল কজ আছে, রেনাল কজ আছে। প্রিরেনাল কজের মধ্যে কি কি দেখো? প্রিরেনাল কজ হচ্ছে রেনালের আগে হাইপোভলিমিক শক, hypovolemic shock due to hemorrhage, due to burn, due to dehydration, due to chronic congestive heart failure. তারপরে ব্লাড মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হতে পারে, তারপর সেপটিক শক হতে পারে, কার্ডিওজেনিক শক হতে পারে, অ্যাকিউট পয়জনিং হতে পারে, মাল্টিপল মায়োলোমা হতে পারে, রেনাল আর্টারি স্টেনোসিস হতে পারে। তাহলে দিস আর দ্য কজেস অফ ইউরেমিয়া ডিউ টু প্রি-রেনাল, নট রেনাল। একটা কি হাইপোভলিউমিক শক, হাইপোভলিউমিক শক ডিউ টু এনি কজ, হ্যামোরেজ, বার্ন, ডিহাইড্রেশন, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, সেপটিক শক, কার্ডিওজেনিক শক। দেখো শক মনে রাখবা, শক মনে রাখলে তিন ধরনের শকের কারণে ইউরেমিয়া হয়, হাইপোভলিউমিক শক, সেপটিক শক, কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শকে কি কি? মাইকার্ডিয়াল ইনফাকশন, পালমোনারি এম্বোলিজম। তাছাড়া আছে কি আর বাকি? ব্লাড ট্রান্সফিউশন যদি মিসম্যাচ হয়, মিসম্যাচ হয় না, ভেরি রেয়ার। পয়জনিং যদি হয়, পয়জনিংও বেশি হয় না, ভেরি রেয়ার। মাল্টিপল মায়োলোমা ভেরি রেয়ার। আর রেনাল আর্টারি স্টেনোসিস যদি। সো ইউরেমিয়ার প্রি-রেনাল কজে তুমি সবগুলো মনে রাখো, হাইপোভলিউমিক শক, সেপটিক শক, কার্ডিওজেনিক শক। এখন হাইপোভলিউমিক শকে আস্তে আস্তে চিন্তা করে বলো হোয়াট আর দ্য কজেস অফ হাইপোভলিউমিক শক, হোয়াট আর দ্য কজেস অফ কার্ডিওজেনিক শক। ক্লিয়ার? শুনছো? ইয়েস ম্যাম, শুনছি ম্যাম। একটু হ্যাঁ হু বলেও। আচ্ছা, রেনাল কজ কি? এখন এসো কিডনির কারণে আমাদের ইউরেমিয়া ডেভেলপ, মানে কিডনি নষ্ট হয়ে গেছে, এখন আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল বাড়া। কেন? একটা হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি হয়, তোমরা সেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ভেরি ইম্পর্টেন্ট। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে কি? ডায়াবেটিসের কারণে কিডনি নষ্ট হয়ে গেছে। হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, ব্লাড প্রেসার মেইনটেইন করতে পারে না, সেজন্য। অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস, নেফ্রোটক্সিক ড্রাগ এজেন্টস ডিসেমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন। আচ্ছা, এখন দেখো তাহলে রেনাল কজের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট দুইটা নেফ্রোপ্যাথি আছে, সবাই জানো। একটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আর একটা হচ্ছে হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি। তার আগে আরো ইম্পর্টেন্ট কজ আছে, সেটা কি? গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপরে কিডনির আরেকটা কজ হচ্ছে টিবিউলার নেক্রোসিস। তারপর নেফ্রোটক্সিক ড্রাগ আর ডিআইসি। মনে থাকলে করবে, না মনে থাকলে কোনো দরকার নেই। তাহলে কজেস অফ ইউরেমিয়া, রেনাল কজ এবং প্রি-রেনাল কজ জানলাম। এখন আসো পোস্ট রেনাল কজ। কি কি আছে পোস্ট রেনাল কজে? পোস্ট রেনাল কজ সব জায়গায় একই, সেটা হচ্ছে ইউরেটারিক এন্ড ইউরেথ্রাল অবস্ট্রাকশন। কি কি? স্টোন থাকতে পারে, স্ট্রিকচার থাকতে পারে, বিনাইন হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রোস্টেট। আচ্ছা, কেন? এখন আসো অ্যাজোটেমিয়া। এই যে বললাম ইউরেমিয়া, ইউরেমিয়া কি? increase urea and creatinine level with clinical signs symptoms. আর অ্যাজোটেমিয়া কি? শুধু ক্রিয়েটিনিন আর ইউরিয়া লেভেল বেড়েছে, কোনো সাইন সিম্পটম নাই। দেখো ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে, যদি ডেফিনেশন মনে না থাকে পরীক্ষার সময় এই কথাটা বললেও হবে যে when biochemically increased urea and creatinine level, it is called azotemia, but there is no clinical sign symptom.
So what is azotemia defined? Azotemia is a biochemical abnormality that refers to an elevation of blood urea and creatinine and is related largely to a decreased glomerular filtration rate. যখন GFR কমে যাবে তখন এগুলোই হবে। আচ্ছা, এটারও একই আছে কজ, অ্যাজোটেমিয়ার কজ আছে। অ্যাজোটেমিয়ার কজের মধ্যে রেনাল কজ দেখো, রেনাল কজ হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিউর, পোস্ট রেনালের মধ্যে অবস্ট্রাকশনাল, রেনাল কজ প্রিরেনাল কজ দেখো অ্যাজোটেমিয়া, প্রিরেনাল কজ সবগুলোতে ইউরেমিয়া অ্যাজোটেমিয়া দুটোতে রেনাল কজ, প্রিরেনাল কজ, পোস্ট রেনাল কজ সব আছে। তো প্রিরেনাল কজে দেখো পারফিউশন যদি কমে যায়, হেমোরেজ, ভলিউম ডিপ্রেশন, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, ওই একই হাইপোভলিউমিক শক। হাইপোভলিউমিক শক ডিউ টু হেমোরেজ, ডিউ টু এনি কজ, যেমন ডিহাইড্রেশন হলো, ভমিটিং হলো, হাইপোভলিউমিয়া হলো, অ্যাজোটেমিয়া হতে পারে, আর congestive heart failure. Renal causes কি acute আর chronic renal failure যদি হয়, যদি acute অথবা chronic renal failure হয়। post renal একই obstruction of the urine flow below the level of the kidney, ওই যে urethra, stone, stricture, hyperplasia of the prostate. So azotemia uremia cause কিন্তু একই, তোমার মনে রাখবে, কিন্তু অ্যাজোটেমিয়া ইউরেমিয়া দুটার মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে, একটাতে ক্লিনিক্যাল সাইন সিম্পটম ডেভেলপ করবে আর একটাতে করবে। এখন আসে হেমাচুরি। নরমালি কি ইউরিনে বিসি পাওয়া যায়? না ম্যাম, পাওয়া যায় না। শিওর তো? জি ম্যাম। মইনুল শিওর না? জি ম্যাম। হ্যাঁ, প্রেজেন্স অফ অ্যাবনর্মাল নাম্বার অফ আরবিসি ইন ইউরিন কল্ড হেমাচুরি। যখন আমরা ইউরিনে আরবিসি পাবো অ্যাবনর্মালি, তখন অ্যাবনর্মালি কি আরবিসি ইউরিনে পেলেই হেমাচুরি। আচ্ছা, যদি এটাতে আরবিসি ভেঙে হিমোগ্লোবিনও পাওয়া যায়, এটাকে হিমোগ্লোবিন ইউরিয়া বলে। হিমোগ্লোবিন যদি পাওয়া যায় তখন আরবিসি যদি পাও, ইউরিনটা দেখতে কিরকম হবে বলো তো আগের নলেজ থেকে, কে বলতে পারবে? ম্যাম রেড। ভেরি গুড, লাল হবে, অবশ্যই লাল হবে। আরবিসি যদি যায় ইউরিনে রেড পাবে, আর যদি হিমোগ্লোবিন যায় ইউরিনটা কেমন হবে কে বলতে পারবে? হিমোগ্লোবিন যায় ইউরিনে তখন কি কালারের হবে জানো? হিমোগ্লোবিনের জন্য কালার ইয়েলোইশ। ইয়েলোইশ না, আমরা কোক খাই না, কোক ব্রাউন কালার। হ্যাঁ, পেপসি খাও, কোক খাও, ওই কালারটা দেখছো? যদি হিমোগ্লোবিন ইউরিন দিয়ে যায় ওই কালারটা। ক্লিয়ার? বুঝা গেছে মইনুল? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে যদি হিমোগ্লোবিন ইউরিয়া যায়, পেশেন্ট তোমাকে এসে বলবে, অনেক পেশেন্ট এসে বলবে আমার কালকে ব্লাড ট্রান্সমিশন হয়েছে, আজকে সকালে বাচ্চা যখন ইউরিন নিয়ে করলো ইউরিনটা একদম এরকম ব্রাউন রঙের। ব্রাউন তো বলবে না, বলবে যে তেঁতুল বিচির কালার অথবা ওই টাইপের কালার। তখন তোমাকে রোগী চালাক হলে রোগী কি করবে? বোতলে করে নিয়ে আসবে যে এরকম ইউরিন। তখন তুমি দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা কোকের মতো কালার। কোল্ড ড্রিঙ্কস কোক খাও না, কোকের মতো হচ্ছে। সো হেমাচুরিয়া গেল। এখন হেমাচুরিয়ার কজ কি? হেমাচুরিয়া ভেরি ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেন বাই দ্য কোশ্চেন। হেমাচুরিয়ার কজ কি? একই, আমরা রেনাল কজে কি একই, গ্লোমেরুলোনেফ্রাইটিস। সবাই জানো গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে হেমাচুরিয়া হবে। মাথায় রাখো এটা, আজকে বাসায় এটা হোম মেসেজ হচ্ছে, গ্লোমেরুলোনেফ্রাইটিসে অবশ্যই হাজার হাজার আরবিসি পাবো। তো রেনাল ডিজিজের মধ্যে এক নম্বর হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপর হচ্ছে লুপাস নেফ্রাইটিস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। যদি এই কিডনিতে কোনো ক্যালকুলাস থাকে, কোনো টিউমার থাকে, আর যদি অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন থাকে, তুমি যদি এই দুই তিনটা বলতে পারো এনাফ। কিন্তু গ্লোমেরুলোনেফ্রাইটিস না বললে নট অ্যালাউড, কারণ সবচেয়ে কমন কজ হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। এরপরে লুপাস নেফ্রাইটিস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, টিউমার, ক্যালকুলাস। এই পাঁচটা কথা বলতে পারলে এনাফ। আচ্ছা, তাছাড়া রিটেনে তো আরো লিখতে হবে না। টিউবারকুলোসিস যদি হয়, কিডনি রেনাল ইনফার্কশন যদি হয়, রেনাল ভেইন থ্রম্বোসিস যদি হয়, ইফ দেয়ার ইজ এনি ট্রমা যদি হয়, ইফ দেয়ার ইজ হাইড্রোনেফ্রোসিস যদি হয়, ইফ দেয়ার ইজ পলিসিস্টিক কিডনি যদি হয়, তাহলে হেমাচুরিয়া। কিন্তু তোমাকে হেমাচুরিয়া
ভাইভাতে যখন জিজ্ঞেস করবে এই 5টা কজ মাস্ট বলবে কি কি গ্লোমেরুলার নেফ্রাইটিস interstitial nephritis lupus nephritis calculi tumor এতটুকু বলে চুপ করে যাও আর বেশি বলতে দিও আচ্ছা তারপরে আসো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ডিজিজ কি কি আছে হেমাচুরিয়ার মধ্যে রেনাল আছে রেনালের পরে আর হেমাচুরিয়া রেনাল আর কিছু বলি না ঠিক আছে হেমাচুরিয়া রেনাল প্রি রেনাল পোস্ট রেনাল এগুলো আছে বাট এগুলো মেইনলি রেনাল বললে শেষ কিডনির কারণ যখনই ইউরিনে ব্লাড দেখি আমরা যদি রেনাল কজ হয় আমরা ওয়ারিড হয়ে যাই যে এটা মানে ভেরি ডেঞ্জারাস আচ্ছা এখন আসো ইউরিনারি ট্র্যাক্টের লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের কি কি ডিজিজ আছে ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে নট ইন দ্য মিডল এই লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন হতে পারে ক্যালকুলাস হতে পারে টিউমার হতে পারে স্ট্রিকচার হতে পারে হেমোরেজ হতে পারে যদি এখন হেমাচুরিয়া লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে এগুলো হতে এইসব কারণে যদি ইনফেকশন ক্যালকুলাস কিডনিতে যদি লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে ক্যালকুলাস থাকে তাহলেও কিন্তু হেমাচুরিয়া হবে টিউমার যদি থাকে হেমাচুরিয়া হবে আচ্ছা টক্সিক যদি কোনো ড্রাগ তোমাকে খাওয়ানো হয় ও কিন্তু হেমাচুরিয়া হবে কি সালফোনেমাইড স্যালিসাইলেট স্মিথনেমাইড অ্যান্টিকোয়াগুল্যান্ট থেরাপি তারপরে অ্যাকিউট ফেব্রাইল এপিসোড ম্যালেরিয়া এগুলোতে কিন্তু হেমাচুরিয়া হয় এগুলো ভাইভাতে কখনোই বলতে যাবে না রিটার্নে লিখবে ভাইভাতে শুধু রেনাল কজ যদি ম্যালেরিয়া বলতে যাও তারপরে তোমাকে সেরিব্রাল ম্যালেরিয়া ধরবে কি এই ওই সেই তারপরে আছে আরো কজ আছে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন যদি হয় হেমাচুরিয়া হয় স্কারবিতে হয় ব্লাড ডিসক্রেসিস হয় সাবএকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস হয় সালফিনজাইটিস হয় ম্যারাথন রানারদের হেমাচুরিয়া তো ম্যারাথন রানার বলতে যায় না বাবা এমনি জানা থাকুক যে কখনো কোনো কারো ম্যারাথনে যদি ব্লাড যায় তখন যেন তোমরা বলতে পারো যে হ্যাঁ এটা ম্যারাথনে যেতে পারে আমাদের দেশে ম্যারাথন নাই এগুলো কোনোদিন কেউ জিজ্ঞেস করবে না জানার জন্য জানো হেমাচুরিয়া রেনাল ডিজিজটাই মনে ক্লিয়ার Yes, ma'am. হ্যাঁ এখন আসো পাইউরিয়া কি যখন ইউরিন দিয়ে পাস যায় পাস কখন যায় যখন অনেক লিউকোসাইট অনেক ডেড নিউট্রোফিল একসাথে হয়ে যায় তখন এটাকে পাস so increased number of leukocyte in urine is called pyuria presence of pus in urine is called pyuria leukocyte পাস হচ্ছে পাস তখন যখন পাস সেল অ্যাকুমুলেটেড হয়ে অনেক জমা হবে তখন পাস তৈরি হবে what is pus cell is dead neutrophil so leukocyte এখানে তোমাকে জিজ্ঞেস করবে যে এই লিউকোসাইট বলছো লিউকোসাইটটা কি ধরনের লিউকোসাইট এটা ডেড নিউট্রোফিল pus cell কি pus cell is dead neutrophil মনে রাখবেন ডেড নিউট্রোফিল যখন ডেড হয়ে যায় তখন এটা pus cell হয়ে যায় ওই pus cellটাই যখন অনেক জমা হয় তখন পাস আচ্ছা এখন আসো পাইউরিয়ার কজ কি কি একটা পাইউরিয়ার নাম্বার 1 কজ হচ্ছে পাইলোনেফ্রাইটিস নাম্বার 2 সিস্টাইটিস তারপরে প্রোস্টেটাইটিস ইউরেথ্রাইটিস পাইউরিয়াটা দয়া করে মনে রাখবেন আচ্ছা তাছাড়া এইগুলো বলার পরে গ্লোমেরুলোনেফ্রাইটিস অফ পাস সেল যেতে পারে এসএলইতে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ক্যালকুলাস ব্লাডার টিউমার ফিভার ফলোইং স্ট্রেনাস এক্সারসাইজ তুমি দয়া করে এইগুলোই মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট গুলো কি পাইলোনেফ্রাইটিস সিস্টাইটিস প্রোস্টেটাইটিস ইউরেথ্রাইটিস আচ্ছা এখন আসো তোমাকে বলবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই কি ইউটিআই হচ্ছে যখন ইউরিনারি ট্র্যাক্টে নট কিডনিতে হলে এটাকে পাইলোনেফ্রাইটিস বলবে আর ইউরিনারি ট্র্যাক্টকে ইউরেথ্রা ইউরিনারি ব্লাডার এগুলোতে যখন হবে তখন এটা ইউটিআই আচ্ছা ইউটিআই এর কজ কি কে ইউটিআই করে নাম্বার 1 হচ্ছে ইস্কেরেশিয়া কোলাই এটা ভুলবাই না আর কিছু বলতে পারো না পারো ইস্কেরেশিয়া কোলাই বলবা তারপরে স্টেফাইলোকক্কাস হেপাটোফাইটিকাস ক্লেবশিয়ালা এন্টেরোব্যাক্টার সেরেশিয়া প্রোটিয়াস স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস স্টেফাইলোকক্কাস অরিয়াস এগুলো আচ্ছা ইউটিআই যদি কিডনিতে ইনফেকশন হয় এটাকে পাইলোনেফ্রাইটিস বলে ব্লাডারে হলে এটা সিস্টাইটিস বলে এগুলো অনেক সময় বেসিক জিজ্ঞেস করে যে সিস্টাইটিস কি ব্লাডার ইনফেকশন আর পাইলোনেফ্রাইটিস কি কিডনি ইনফেকশন আচ্ছা আরেকটা ভাইবার ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আচ্ছা বলো তো ফ্যালোপিয়ান টিউবের ইনফ্লামেশনকে কি বলে Salpingitis. বলো ফ্যালোপিয়ান টিউবের ইনফ্লামেশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব Salpingitis.
Self-anxiety. হ্যাঁ Self-anxiety. কই? ম্যাম আছি আমরা হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে হ্যাঁ ইনফ্লামেশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব কি সেলফ বলো না এনজাইটি Self-anxiety. হ্যাঁ সেলফ ইনডাইটি আচ্ছা তারপরে ইনফ্লামেশন অফ দ্য ব্লাডার ইনফেকশন অফ দ্য ব্লাডার এটা ব্লাডারের ইনফ্লামেশন বললে ওটাকে কি বলে সিস্টাইটিস সিস্টাইটিস কিডনির ইনফ্লামেশন পাইলোনেফ্রাইটিস পাইলোনেফ্রাইটিস আচ্ছা আর কি আছে এই ইনফ্লামেশন গুলো জিজ্ঞেস করা আচ্ছা এখন আসো পাইলোনেফ্রাইটিস পাইলোনেফ্রাইটিস কিন্তু খুব খারাপ একটা ডিজিজ এটা একবার হলে বারবার হতে থাকে কারো যেন না হয় what is pyelonephritis pyelonephritis is a renal disorder affecting tubule interstitium and renal pelvis এটা কিন্তু কিডনি এটা ureter না pyelonephritis is a renal disorder affecting tubules interstitium and renal pelvis most common disease of the kidney এটা দুই রকমের হয় একটা হচ্ছে acute pyelonephritis আর একটা হচ্ছে chronic pyelonephritis দুই রকমের pyelonephritis আছে আচ্ছা acute pyelonephritis is caused by bacterial infection and is renal lesion associated with UTI chronic pyelonephritis is more complex disorder bacterial infection play a dominant role but vesico-urethral reflux obstruction are also involved in this pathogen সাধারণত পাইলোনেফ্রাইটিস যখন অ্যাকিউট হয় এটা ইউটিআই কিডনির ইনফেকশন এই কারণে হয় কিন্তু ক্রনিকটা খুব খারাপ দেখা যায় ওর কনজেনিটাল কোনো ডিফর্মিটি থাকে একটা কমন ডিফর্মিটি হচ্ছে ভেসিকো-ইউরেথ্রাল রিফ্লাক্স যদি ভেসিকো-ইউরেথ্রাল রিফ্লাক্স থাকে ক্রনিক পাইলোনেফ্রাইটিস লেগেই থাকে আরেকটা হচ্ছে যদি দেয়ার আর এনি অবস্ট্রাকশন ধরো কোনো স্টোন আছে অথবা কোনো টিউমার আছে তখন পাইলোনেফ্রাইটিস হয় ক্লিয়ার আচ্ছা এখন আসো কে করে পাইলোনেফ্রাইটিস পাইলোনেফ্রাইটিস কজড বাই এই যে ইস্কেরেশিয়া কলাই এটা কে গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ বলো তো গ্রাম নেগেটিভ ভেরি গুড তাহলে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই 85% হচ্ছে কজ তারা কে কারা ইস্কেরেশিয়া কলাই স্টাফাইলোকক্কাস কিন্তু গ্রাম নেগেটিভ না গ্রাম পজিটিভ কক্কাই ইস্কেরেশিয়া কলাই প্রোটিয়াস ক্লেবশিয়েলা এন্টেরোব্যাক্টেরিয়া অল আর গ্রাম নেগেটিভ এগুলো সব গ্রাম নেগেটিভ ব্যাসিলাই আচ্ছা in most of the patient the infection organism are derived from patient own fecal infection সাধারণত ফিকাল ইনফেকশন থেকে ইকোলাইটা কি করে ইউরেথ্রাতে ঢুকে যায় ঢুকে তারপরে এটিওলজিটা কজ এন্ডোজেনাস ইনফেকশনের মধ্যে অ্যাসেন্ডিক ইনফেকশন আছে হেমাটোজেনাস ইনফেকশন আছে কিন্তু কমন হচ্ছে ফিকাল কন্টামিনেশন আচ্ছা এখন ফিকাল ইনফেকশন অ্যাসেন্ডিক ইনফেকশন is the most common cause আচ্ছা যদি অ্যাসেন্ডিং ইনফেকশন হয় তাহলে ইউরেথ্রা টু ব্লাডার কিভাবে যায় দেখো from urethra to bladder কি একটা হচ্ছে ইউরেথ্রাল ক্যাথেটার সেজন্য দেখবে ক্যাথেটারাইজেশন করার সময় স্টেরাইল গ্লাভস পরে স্টেরিলাইজড ওয়েতে ইউরেথ্রা ক্যাথেটারাইজেশন করে তোমরা দেখেছো যদি না দেখে থাকো দেখে নিবে আদার যদি কোনো ইনস্ট্রুমেন্ট দেয় এগুলোতে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে সেজন্য অ্যাসেন্ডিং ইনফেকশন হচ্ছে much more common in female কেন short urethra absence of antibacterial properties hormonal changes এটা হচ্ছে মেয়েদের কেন ইউটিআই বেশি হয় একটা হচ্ছে ইউরেথ্রা আর অ্যানাসের মধ্যে স্পেসটা অনেক শর্ট তারপরে সেখান থেকে চলে যায় ইউরেথ্রাও শর্ট absence of antibacterial properties কম hormonal changes আচ্ছা তারপর আসো এই যে পাইলোনেফ্রাইটিসে মাল্টিপ্লিকেশন ইন দ্য ব্লাডারে কেমন করে মাল্টিপ্লিকেশন যদি কারো বেনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট থাকে ওর অলওয়েজ ইউটিআই লেগে থাকে দেখবে বাসায় যদি কোনো সিনিয়র কেউ থাকে ওদের যদি প্রোস্টেট বড় থাকে দেখবে ইউটিআই কমন তোমরা বলবে জ্বর আসছে কেন মনে হয় ইউরিন ইনফেকশন আবার হয়েছে দেখা যাবে যদি কারো টিউমার থাকে ব্লাডারে যদি কোনো স্টোন থাকে তাহলে যদি ব্লাডার ডিসফাংশনিং হয় কেমন ইউরিন ব্লাডার পুরোটা ক্লিন হচ্ছে না ক্লিন মানে কি শেষ হচ্ছে না ইউরিন রয়ে যাচ্ছে যখনই রয়ে যাবে তখন এখানেই ইনফেকশন হবে ঠিক আছে তা প্রোস্টেটেও একই অবস্থা প্রোস্টেটে
ব্লাডার পুরোটা ক্লিয়ার করতে পারে না, কিছু ইউরিন রয়ে যায়, তখন ওখানে ইনফেকশন। টিউমারের মধ্যে তো বোঝা যাচ্ছে ক্যালকুলাই একই অবস্থা। আচ্ছা, এখন আসো ভেসিকুলার ইউরেথ্রাল রিফ্লাক্স। এটা যদি যে কোনো কারো যদি ধরো আমাদের ইউরেথ্রা থেকে আস্তে 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 এসে ব্লাডারে ঢুকে, ব্লাডারের একটা ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটি যখন ফুল হয় তখন তোমার ইউরিনেশন রিফ্লেক্স আসে, তখন তুমি ইউরিনেট করে ফেলো, ব্লাডার খালি হয়ে যায়। ঠিক, এখন ধরো কিডনি থেকে তৈরি হয়ে ইউরেথ্রা দিয়ে আসছে ব্লাডারে, এখন কোন রিফ্লেক্স আছে যে রিফ্লেক্সটা ব্যাক প্রেসার দিচ্ছে, রিফ্লেক্সটা পিছনে, সামনে না গিয়ে পিছনে যাচ্ছে কোনো একটা ডিফর্মিটির কারণে, তখন কিন্তু ইনফেকশনটা হয়। সেটা ভেসিকুলার ইউরেথ্রাল রিফ্লাক্স হতে পারে, ইন্টাররেনাল রিফ্লাক্স হতে পারে। এই রিফ্লাক্স যদি থাকে এটা কনজেনিটাল ডিফর্মিটি। আচ্ছা, এখন আসো হেমাটোজেনাস রুটে কিভাবে ইউটিআই। যদি ইউরেথ্রাল অবস্ট্রাকশন হয়, যদি পেশেন্ট ডিবিলিটেড পেশেন্ট হয়, পেশেন্ট রিসিভিং ইমিউনোসাপ্রেসিভ থেরাপি যদি হয়, পেশেন্ট যদি সেপ্টিসিমিয়া হয়, যদি পেশেন্টের এন্ডোকার্ডাইটিস হয়, এইগুলো এতগুলো মনে রাখার দরকার নেই, এগুলো তোমার কনসেপশনের জন্য, কিন্তু তুমি ওই ইম্পর্টেন্ট পাইলোনেফ্রাইটিসের কজ গুলাই বলবে শুধু। আচ্ছা, এখন আসো অ্যাকিউট কজ গুলা কি কি। অ্যাকিউটও আছে, ক্রনিকও আছে, তাই না? পাইলোনেফ্রাইটিস আমি তোমাদেরকে বলেছি অ্যাকিউটটা ভালো ক্রনিকের চেয়ে, বাট ক্রনিক যদি একবার হয়ে যায় ওটা আর সহজে যায়। আচ্ছা, acute pyelonephritis, predisposing condition, urinary obstruction, instrumentation, vesicular urethral reflux, pregnancy, patient sex and age, pre-existing renal lesion, diabetes, immunodeficiency. ধরো একটা পেশেন্ট আসছে গাইনি, ওর সিজারিয়ান সেকশন হবে, তো সিজারিয়ান সেকশন করার পরে কিন্তু একদিনের জন্য ওরা ক্যাথেটারাইজ করে রাখে না। এখন ক্যাথেটারাইজেশনটা যদি ঠিক মতো মানে স্টেরিলাইজড ওয়েতে না করে, তাহলে ওকে কি হবে, ওকে ইনফেকশনটা ঢুকিয়ে দিলে। এই যে ইনস্ট্রুমেন্টেশন সেটা ক্যাথেটার বলো, সেটা অন্য ইনস্ট্রুমেন্ট বলো, সবগুলো দিয়েই ম্যাম একটা কোশ্চেন, বলো। ভেসিকুলার ইউরেথ্রাল রিফ্লেক্সটা না ক্রনিক পাইলোনেফ্রাইটিসের কজ হওয়া উচিত? অ্যাকিউটও হতে পারে, ক্রনিকও হতে পারে, বুঝছো? অ্যাকিউটও হতে পারে, ক্রনিকও, কিন্তু ক্রনিকেই তো কমন বেশি, বুঝছো? কিন্তু অ্যাকিউটও করতে পারে, ভেসিকুলার ইউরেথ্রাল রিফ্লেক্স অ্যাকিউটও করতে পারে, অ্যাকিউট করতে করতেই তো ক্রনিক রয়েছে। ইনস্ট্রুমেন্ট আছে, ভেসিকুলার ইউরেথ্রাল রিফ্লেক্স একবার ধরো ওর যদি ডিফর্মিটি থাকে তখন রিফ্লেক্সটা কন্টিনিউ সব সময় থাকবে, কোন একটা কারণে রিফ্লেক্সটা হলো, বুঝছো? তারপর প্রেগন্যান্সিতে সব সময় করে না, যখন প্রেগন্যান্ট হয় তখন ওর ইনফেকশনটা হয়ে যায়, বুঝছো? অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, ডায়াবেটিস মেলাইটিস সব সময় আসে, বাট সব সময় তো আর ইনফেকশন হয় না। ডায়াবেটিস মেলাইটিস যখন একবার ডেভেলপ করে এরপরে তো পেশেন্ট আর ভালো হয় না, কিন্তু ডায়াবেটিক পেশেন্টের কমনলি ইনফেকশন হয়। এখন কারো কারো অ্যাকিউট হয়, কারো কারো ক্রনিক। ক্লিয়ার? জি ম্যাম। এখন আসো কি ক্লিনিক্যাল ফিচার হবে। ক্লিনিক্যাল ফিচার হবে ডিসইউরিয়া, যে কোনো ইউটিআই এর পেশেন্টের ডিসইউরিয়া, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, ফিভার, ম্যালেস, পোস্টোভার্টিব্রাল অ্যাঙ্গেলে পেইন। মেইনলি ডিসইউরিয়া মিক্টুরেশনের সময়, ফ্রিকোয়েন্সি হবে, আর্জেন্সি হবে, ফিভার হবে। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে কি পাবে, আমাদের কিন্তু অত ডিটেইল জিজ্ঞেস করবে না, তোমাদের প্যাথোলজি ল্যাব অনুযায়ী জিজ্ঞেস করবে, সেজন্য তোমরা ওই অনুযায়ী অ্যান্সার করবে। মাইক্রোস্কোপিতে কি পাবা যদি বলে, কমনলি মাইক্রোস্কোপিতে তুমি প্ল্যান্টি অফ পাসেল পাবা, আর যেহেতু প্ল্যান্টি অফ পাসেল পাবা অবশ্যই ডব্লিউবিসি কাস্ট, কথা বোঝা গেছে? প্ল্যান্টি অফ পাসেল যদি হয় তাহলে ডব্লিউবিসি কাস্ট পাবা, যখন পাসেলকে গুনতে পারবে না তখন বলা হয় প্ল্যান্টি অফ পাসেল। আচ্ছা, নরমালি ইউরিনে কয়টা পাসেল থাকে? 0 to 5 পার হাই পাওয়ার ফিল। আমি ইউরিনারির প্রথম দিন বলেছিলাম, মনে আছে? নরমালি ইউরিনে পাসেল কয়টা? 0 to 5 পার হাই পাওয়ার ফিল। কিন্তু এটা যখন ইউটিআই হবে, পাইলোনেফ্রাইটিস হবে, যখন প্ল্যান্টি হবে তখন গুনতে পারবে না, তখন ডব্লিউবিসি কাস্টও আসবে, আরবিসি না। আচ্ছা, এখন আসে ক্রনিক pyelonephritis. Chronic tubulointerstitial inflammation and renal scarring are associated with pathological involvement of calyces and pelvis. Pelvocalicial damage is important. Chronic feature ki acute recurrent pyelonephritis, back pain, fever, clinical feature frequent pyuria, bacteria, এগুলো হতে হতে chronic হয়ে যায়। আচ্ছা,
ইন্টারপ্রিটেশন অফ ইউটিআই অনেক সময় জিজ্ঞেস করে, তো তোমাকে বলবে পার্সেল আছে অনেক বাট কালচারে কিছু আসছে না, কি হতে পারে? তুমি বলবা টিউবারকুলোসিস অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট অথবা গনোকক্কাল ইউরিথ্রাইটিস, আর কিছু বলো না। এটা ভাইভাতে জিজ্ঞেস করে যে তোমাকে ইউরিনে অনেক পার্সেল পাচ্ছ বাট কালচারে কিচ্ছু আসছে না, তখন কি হতে পারে? তখন তুমি বলবা ডেফিনেটলি এটা টিউবারকুলোসিস হতে পারে অথবা গনোকক্কাল ইনফেকশন। আচ্ছা, ব্যাকটেরিয়া আছে উইদাউট পাইউরিয়া, ব্যাকটেরিয়া আছে কিন্তু পাইউরিয়া নেই, ইউটিআই ডায়াবেটিস। এই উইদাউট ব্যাকটেরিয়া আছে কিন্তু কমপ্লেন নেই, ডায়াবেটিস পেশেন্টের এমনি রুটিন ইউরিন টেস্ট করতে গিয়ে দেখলে যে আরে ইউটিআই, কিন্তু পেশেন্টের কোনো কমপ্লেন নাই যে আমার ইউরিনিক মিক্সচারেশনের সময় ফ্রিকোয়েন্সি হচ্ছে, আর্জেন্সি হচ্ছে, বার্নিং সেন্সেশন হচ্ছে, কিচ্ছু নাই। এটা ডায়াবেটিস আর প্রেগন্যান্সিতে বেশি হয়, ডেবিলিটেড পেশেন্ট। এই তিনটা কথা মনে রাখবে, কেন এগুলো ভাইভাতে জিজ্ঞেস করে যে তোমার ইউরিনের ইনফেকশন আছে কিন্তু পেশেন্ট কোনো কমপ্লেন নেই, কার? ডায়াবেটিক পেশেন্টের হয় আর প্রেগন্যান্ট পেশেন্টের হয়। আচ্ছা, ব্যাকটেরিয়া আছে কিন্তু পাইউরিয়া নাই, কার? ইউটিআই এবং ডায়াবেটিস। সবচেয়ে আরো কি পার্সেল আছে কিন্তু কোনো কালচারে কিছু আসে না, তখন তুমি কনফিউজ হয়ে যাবে, কি রে কালচারে কিছু আসে না, পার্সেল আছে, কোনো ব্যাপার কি ব্যাপার? তার মানে টিউবারকুলোসিস অথবা গনোকক্কাল ইনফেকশন। এটা সাইড একটা অ্যান্সার। আচ্ছা, এখন আসো ইউরিনে তোমাকে একটা কথা বলবে কালচারের সময় যে 10 টু দি পাওয়ার 5 পার ml, মোর দ্যান 10 টু দি পাওয়ার 5 পার ml মানে কি? যখনই মোর দ্যান 10 টু দি পাওয়ার 5 পার ml বলবে তখনই বলবে এটা ব্যাকটেরিয়া। কেমন? যখন কালচারের প্লেটে ওই যে কলোনি কাউন্ট যখন আসবে, কলোনি কাউন্ট 10 টু একটা রিপোর্ট পাবা, রিপোর্টে দেখবা যে 10 টু দি পাওয়ার 5 পার ml বেশি কলোনি কাউন্ট, তখন বলবা যে এখানে সত্যি ব্যাকটেরিয়া আছে, ইনফেকশন আছে। আর যদি 5 এর নিচে থাকে তাহলে কন্টামিনেট হয়ে গেছে, সেজন্য 4 হয়ে গেছে। আর 4 আর 5 এর মাঝখানে থাকলে এগুলো বলি ইকিউবোকাল। তো এটা একটা ভাইবার কোশ্চেন, অনেক সময় জিজ্ঞেস করে যে কলোনি কাউন্ট বুঝো, কলোনি কাউন্টটা 10 টু দি পাওয়ার 5 এর বেশি হলে ওটাকে কি বলে? ওটা হচ্ছে সিগনিফিকেন্ট। আর 5 এর নিচে 4 থেকে 5 অথবা 4 এর নিচে এগুলো কন্টামিনেট। কারণ ইউরিনিক, তোমাকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে কালেকশনের একটা ব্যাপার আছে, কালেকশন ঠিক মতো না হলে তুমি যদি কন্টামিনেট করে ফেলো তাহলে রেজাল্ট এই যে এরকম আসবে অথবা ইকিউবোকাল আসবে। কিসের রেজাল্ট? কালচারের রেজাল্ট। তোমাদেরকে আরো একটা কোশ্চেন বলেছিলাম, সেটা হচ্ছে ইউরিন কালচার করার সময় তোমরা পেশেন্টকে কি অ্যাডভাইস করবা বলো তো? কোথায় নিবে কন্টেইনার? কি কন্টেইনার? কে বলবে? হ্যালো অরুণিমা, আছে ম্যাম। হ্যাঁ বলো, ইউরিন যদি তুমি কালচার অ্যাডভাইস করো তাহলে কন্টেইনারটা কিরকম কন্টেইনার হবে? ক্লিন হতে হবে। নো 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 নো, ক্লিন তো অবশ্যই, ইট ইজ স্টেরিলাইজড কন্টেইনার। Sterilized. বলেছিলাম, ভুলে গেছো তোমরা, এটা প্র্যাকটিস করবা, এটা স্টেরিলাইজড কন্টেইনার হবে। কন্টেইনারটা তুমি যদি বাসায় হাজারো সাবান দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে দাও, এটা আমরা অ্যাকসেপ্ট করব না। এটা তোমার ল্যাব থেকে স্টেরিলাইজড করা, হট এয়ার ওভেনে স্টেরিলাইজ অথবা বলো অটোক্লেভ অটোক্লেভ করা না দিলে আমরা করবো না। এই যে কন্টামিনেট হয়ে তুমি যে বলছো 10 টু দি পাওয়ার 4 আসছে কন্টামিনেশন, অথবা 10 টু দি পাওয়ার 4 5 এর মধ্যে আসছে ইকিউবোকাল, এগুলোই হবে যদি তুমি স্টেরিলাইজ করে না দাও। তাহলে স্টেরিলাইজ কন্টেইনারে যদি না দেয় আমাদের কালচার করে কোনো লাভই নেই। এবার বোঝা গেছে কেন জিজ্ঞেস করা হয় যে কালচার করলে তোমরা পেশেন্টকে কি দিবা, কি অ্যাডভাইস করবা? টিচাররা শুনতে চাই তুমি কি স্টেরিলাইজ কন্টেইনার বলছো কিনা। বোঝা গেছে? ভুলে যাবা এটা? ভুলবা? স্টেরিলাইজ না। কন্টেইনার ভুলবা না। তাহলে ইউরিন কালচার করতে অবশ্যই তোমরা পেশেন্টকে স্টেরিলাইজ কন্টেইনারে নিতে বলবে। আচ্ছা, এখন আসুন নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোম কি? তোমাকে nephritic syndrome is a glomerular syndrome dominated by an acute onset of grossly visible hematuria, mild to moderate proteinuria and hypertension. It is classical presentation of acute post-streptococcal glomerulonephritis. এটা দয়া করে মনে রাখবা, এটা নেফ্রাইটিক সিনড্রোমও বলে, এটা গ্লোমেরুলোনেফ্রাইটিসও বলে, এটাকে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসও বলে।
এটাকে এজিএন হবে। এটা কেন? এটা অস্পিটাল জিজ্ঞেস করবে, এটা ভাইভাতে জিজ্ঞেস করবে। নেফ্রাইটিক সিনড্রোম আর নেফ্রোটিক সিনড্রোম দুইটা দুই। নেফ্রাইটিক সিনড্রোম কি? এটা গ্লোমেরুলার সিনড্রোম ডোমিনেট কি হয়? ইট ইজ আ গ্লোমেরুলার সিনড্রোম অর ইট ইজ আ গ্লোমেরুলার ডিজিজ। এটা কি? অ্যাকিউট অনসেট অফ গ্রসলি ভিজিবল হেমাচুরিয়া। এটাতে অবশ্যই অনেক আরবিসি দেবে, মাইল্ড টু মডারেট প্রোটিনুরিয়া, হাইপারটেনশন। তাহলে তোমাকে ভাইভাতে হসপিটাল দিবে, হেমাচুরিয়া দেখতেছো, প্রোটিনুরিয়া কি হবে? হাইপারটেনশন ওয়ালা পেশেন্ট। তাহলে তুমি বলবা প্রোটিনুরিয়া হবে। হেমাচুরিয়া যদি পাও তাহলে মাইক্রোস্কোপেতে কি অফ আরবিসি এবং আরবিসি কাস্ট এইগুলাই জিজ্ঞেস করবে যে তুমি একটা পেশেন্ট আসছে যার হেমাচুরিয়া হচ্ছে, তার হাইপারটেনশন আছে, তাহলে বলো ওর প্রোটিনটা কিরকম হবে ইউরিনে, আর ওর মাইক্রোস্কোপিটা কি? তখন তুমি বলবা যেহেতু তোমাকে হেমাচুরিয়া বলে দিয়েছে, তাহলে তুমি মাইক্রোস্কোপিতে প্ল্যান্টি অফ আরবিসি পাবা এবং আরবিসি কাস্ট পাবা। শেষ। তোমাকে বলছে প্রোটিনটা কি হবে, তুমি বলবা মাইল্ড টু মডারেট প্রোটিনুরিয়া, নট হেভি প্রোটিনুরিয়া। হেভি প্রোটিনুরিয়া কোথায় পাবে? নেফ্রোটিক সিনড্রোম, নট নেফ্রাইটিক অর অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস। বোঝা গেছে? এই সূক্ষ্ম জিনিসগুলো দয়া করে মনে রাখবে। আচ্ছা, এখন আসো নেফ্রোটিক সিনড্রোম। এজিএন, এটা এজিএন নিয়ে আরো ডিটেইলস তোমাদের সিস্টেমিক প্যাথোলজিতে পড়াবে, কিন্তু তুমি এখানে এই যে ক্লিনিক্যাল প্যাথোলজিতে যখন জিজ্ঞেস করবে, তখন তুমি যখনই বলবে যে হেমাচুরিয়া, মাইক্রোস্কোপি কি পাবা? তুমি প্ল্যান্টি অফ আরবিসি এন্ড আরবিসি কাস্ট। তুমি প্রোটিনটা কিরকম হবে? প্রোটিনটা মাইল্ড টু মডারেট, নট সিভিয়ার, আর এটার হাইপারটেনশন তো থাকবে। এখন আসুন নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম কি? টিচারদের একটা ফেভারিট কোশ্চেন, এক্সটার্নালের একটা ফেভারিট কোশ্চেন। ইট ইজ এ সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই, যাই বলতে পারো, সিনড্রোম বললে বলবা, না বললে না। ইট ইজ কি? হোয়াট ইজ ইট? ইজ অ্যাসোসিয়েটেড উইথ হেভি প্রোটিনুরিয়া। দেখো আগেরটাতে প্রোটিনুরিয়া কতটি ছিল? মাইল্ড অর মডারেট, নট হেভি। এখানে হেভি না বলে যাবে না, এখানে অলওয়েজ হেভি। হেভি মানে কি? তোমাকে বলবে হেভি মানে কি? হেভি মানে যখন 3.5 গ্রাম পার ডে এর বেশি, প্রত্যেক দিন 3.5 গ্রামের বেশি ইউরিনে প্রোটিন যাচ্ছে। 3.5 এর নিচে নাই, 3.5 এর উপরে, 3.5 গ্রামের উপরে ডেইলি প্রোটিন যাচ্ছে, সেই জন্য একে হেভি প্রোটিনুরিয়া বলছে। আচ্ছা, যেহেতু প্রোটিন চলে যাচ্ছে, তাহলে প্রোটিন আমাদের ব্লাডে কি হিসেবে থাকে? অ্যালবুমিন হিসেবে থাকে না? এখন যেহেতু প্রোটিন চলে যাচ্ছে, তুমি যদি অ্যালবুমিন করো তাহলে দেখবে অ্যালবুমিন কমে হাইপোঅ্যালবুমিয়া হয়ে যাচ্ছে। যেহেতু অ্যালবুমিন কমে গেছে, অ্যালবুমিন কি করে? অ্যালবুমিন কোলয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করে, ইডেমা হয়ে যাবে পেশেন্ট। তারপরে পেশেন্টের লিপিড কিরকম হবে? লিপিড বেড়ে যাবে, আর লিপিড আবার বেড়ে যায়, লিপিড ইউরিন দিয়ে লিপিডিউরিয়া হবে। এই হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তোমাকে অবশ্যই বলতে হবে হেভি প্রোটিনুরিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া, সিভিয়ার ইডেমা, হাইপারলিপিডেমিয়া, লিপিডিউরিয়া। নেফ্রোটিক সিনড্রোমের এই 5টা কথা তোমাকে নেফ্রোটিক সিনড্রোম কি জিজ্ঞেস করলে অবশ্যই বলতে হবে। এই 5টা কথা না বললে নেফ্রোটিক সিনড্রোম হবে না। কি কি? হেভি প্রোটিনুরিয়া, হেভি প্রোটিনুরিয়া যখন প্রোটিন যখন চলে যাবে, অ্যালবুমিন কমে যাবে, তাহলে হাইপোঅ্যালবুমিনেমিয়া। অ্যালবুমিন যখন কমে যাবে, তখন কোলয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন হবে না, ইডেমা হবে। তাহলে দেখো 3টা জিনিস চলে যাচ্ছে। এরপরে আসো লিপিড। লিপিড বেশি বেড়ে যাবে, লিপিডেমিয়া যখন হবে, যে কোনো কিছু বেশি যখন বেড়ে যায়, তখন ইউরিন দিয়ে চলে যায়, লিপিডিউরিয়া। আর নেফ্রাইটিক সিনড্রোমে কি দেখো? নেফ্রাইটিক সিনড্রোমে কি? নেফ্রাইটিক সিনড্রোমে তুমি গ্রসলি দেখবে হেমাচুরিয়া, বাইরে থেকে দেখবে হেমাচুরিয়া, তারপরে দেখবে পেশেন্টের হাইপারটেনশন। নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু কোনো হাইপারটেনশন কখনোই বলবে না, যে হাইপারটেনশন বলবে এটা নেফ্রাইটিক অথবা এজিএন বলবে। আচ্ছা, এখন আসো নেফ্রোটিক সিনড্রোমে। এই যে নেফ্রোটিক সিনড্রোমে তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে প্রোটিনুরিয়া যায়, ডেইলি কত প্রোটিন যায়? 3.5 গ্রাম পার ডেইলি বেশি। এখন নেফ্রোটিক সিনড্রোমের কজ কি? নেফ্রোটিক সিনড্রোমের কজ কি? ভেরি ইম্পর্টেন্ট, ভাইভাতে খুবই জিজ্ঞেস করে। প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজের মধ্যে কি কি আছে দেখো? মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, মিনিমাল মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, মিনিমাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, ফোকাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মেমব্রেনোপ্রলিফারেটিভ, আদার্স। দুই একটা কথা বলবে। এই কালকের পার্সেন্ট, গত সপ্তাহের পার্সেন্টেজটা ওর কাছ থেকে নিবা, নিয়ে জমা দিবা। তুমি কেমন নিলা? আমাকে কি পেশেন্ট স্টুডেন্টরা পাঠাচ্ছে?
আচ্ছা, তো নেফ্রোটিক সিনড্রোমটা দেখো, নেফ্রোটিক সিনড্রোমের কজ হচ্ছে, এটা পেয়েছো? এটা এখন নিচে কি হ্যাঁ, যাও, এটা তো আজকে না, এটা গত 1 তারিখে, আজকেরটা তো চলে যাবে এখানে। প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজের মধ্যে কি কি? মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, মিনিমাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, membranoproliferative glomerulonephritis আর proliferative। এই কয়েকটা জিজ্ঞেস করে ওখানে তোমরা যে দুইটা পারবা একটা পারবা বলবে। আচ্ছা, এখন আসো কি কি সিস্টেমিক ডিজিজের কারণে নেফ্রোটিক সিনড্রোম হয়। ডায়াবেটিস মেলাইটাস হলেও কিন্তু নেফ্রোটিক সিনড্রোম হতে পারে অ্যাডাল্টে। এটা তো ভেরি ইম্পর্টেন্ট, কমন কিডনির কাজ। কি কি? মেমব্রেনাস, মিনিমাল, ফোকাল সেগমেন্টাল, মেমব্রানোপ্রলিফেরেটিভ। তাছাড়া সিস্টেমিক কি ডিজিজের কারণে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে? একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, একটা হচ্ছে অ্যামাইলোডোসিস, একটা হচ্ছে অ্যাসিড। আরগুলো অনেক রেয়ার, কিন্তু এগুলো আপনি জেনে রাখো। ম্যালেরিয়া হলেও হতে পারে, সিফিলিস হলেও হতে পারে, হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি ভাইরাস, হেরিডিটারি কারণেও হতে পারে, বি স্ট্রিং অ্যালার্জিতেও হতে পারে। আচ্ছা, গেল। এখন আসো কজের পরে প্যাথোজেনেসিস দেখ। প্যাথোফিজিওলজিটা কি? ডিঅ্যারেঞ্জমেন্ট ইন গ্লোমেরুলার ক্যাপিলারি ওয়াল। যখন গ্লোমেরুলার ক্যাপিলারি ওয়ালটার অ্যারেঞ্জমেন্টটা নষ্ট হয়ে যাবে, তাহলে প্রোটিন পারমিয়েবিলিটি বেড়ে যাবে বলে অনেক প্লাজমা প্রোটিন চলে যাবে। তো প্রোটিন যখন চলে যাবে, allow protein to escape into the glomerular filtrate causes massive proteinuria। তোমাকে যদি ফাইবার টেবিলে অথবা যদি প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করে যে এই যে তোমাকে ইউরিনের প্রোটিন করতে দেওয়া হয়েছে হিট কোয়াগুলেশন টেস্ট, তুমি বলছো ইট ইজ প্রোটিন প্রেজেন্ট কত 3+2+4+, মেকানিজমটা কি? তখন তুমি বলবা এই মেকানিজমটা গ্লোমেরুলার ক্যাপিলারি ওয়ালের ডিঅ্যারেঞ্জমেন্টটা, এটা ওয়ালের অ্যারেঞ্জমেন্টটা নষ্ট হয়ে যায়। অরেঞ্জ ম্যান্ডা যখন নষ্ট হয়ে যায়, তখন ছাকনির ছিদ্রগুলো বড় হয়ে যায়। এটাকে কি করবা? ইনক্রিজ পারমিয়েবিলিটি অফ দ্য প্রোটিন বেড়ে যায়। নরমালি প্রোটিন কিন্তু কিডনি দিয়ে যেতে পারে না, এখন কিডনি গ্লোমেরুলার দিয়ে প্রোটিন বের হয়ে যাবে। প্রোটিন যখন বের হয়ে যাবে, তাহলে প্রোটিনিউরিয়া। আচ্ছা, প্রোটিনিউরিয়া হলো, প্রোটিনিউরিয়া যখন হবে ব্লাডে প্রোটিন কমে যাবে, কমে গেলে এটাকে কি বলে? হাইপোঅ্যালবুমিনেমিয়া। হাইপোঅ্যালবুমিনেমিয়া যখন হবে, কলোয়েডাল অসমোটিক প্রেসারটা মেইনটেইন হবে না। কলোয়েডাল অসমোটিক প্রেসারটা মেইনটেইন না হলে পেশেন্ট ইডেমা হবে। সেজন্য নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট কিরকম দেখেছো? ইডেমা দেখবা, কিন্তু এজিএন এর পেশেন্টের ইডেমা অত দেখবা। আচ্ছা, এখন আসো ইনক্রিজ সিনথেসিস অফ লাইপোপ্রোটিন ইন লিভার। এই যে প্রোটিনিউরিয়া, হাইপারলিপিডেমিয়া কেমন করে হচ্ছে? abnormal transport of circulating lipid particle, decreased catabolism, increased cholesterol, triglyceride, VLDL, LDL, apoprotein, HDL, hyperlipidemia। এই হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের কাহিনী। বোঝা গেছে? তাহলে আজকে আমাদের ইউরিন অ্যানালাইসিস এখানেই শেষ। অরুণিমা? জি ম্যাম। হ্যাঁ, দেখো আমরা ইউরিনের মধ্যে কম্পোজিশন, ইউরিন ফরমেশন কি, কম্পোজিশনের মধ্যে অর্গানিক ইনঅর্গানিক কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা কেন ইউরিন এক্সামিনেশন করি, তারপরে আসো ইউরিন অ্যানালাইসিসের টেকনিক গুলো কি কি নিউ টেকনিক আছে, তারপরে আমরা ইউরিন কালেকশন কিভাবে করব, কালচারের জন্য কি করব, তারপর 24 ঘন্টার ইউরিন কিভাবে কালেকশন করব, তারপর ক্যাথেটারাইজেশন যদি করি তাহলে এটাতে কি মেইনটেইন করব। আচ্ছা, এখন আসো প্রিজার্ভ কিভাবে করব, প্রিজারভেটিভ কি ইউজ করব, এগুলো কত লাস্ট ক্লাসের আগের ক্লাসে পড়িয়েছি। এখন আসো জেনারেল এক্সামিনেশন আমরা কি কি দেখি? ভলিউম দেখি, কালার অ্যাপিয়ারেন্স দেখি, তারপরে দেখি রিঅ্যাকশন কি অলওয়েজ মনে রাখবে অ্যাসিডিক, তারপরে অ্যাসিডিক ইউরিনের কজ কি, অ্যালকালাইন ইউরিনের কজ কি, ইউরিনের অর্ডারটা কেমন, ফ্রুটি অর্ডারটা কখন হয় কিটোঅ্যাসিডোসিসে, ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি দেখি, স্পেসিফিক গ্র্যাভিটিটা কত, কি কি মেজারে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করি, স্পেসিফিক গ্র্যাভিটি হাই হয় কখন, স্পেসিফিক গ্র্যাভিটি লো এন্ড স্পেসিফিক হাই কখন,
লোয়ার ফিক্সড স্পেসিফিক গ্র্যাভিটি হয় কখন, কি কেমিক্যাল এক্সামিনেশন আমরা ইউরিনের করি, কি ধরনের অ্যালবুমিন আমাদের ইউরিন দিয়ে যায়, কি ধরনের প্রোটিন আমাদের ইউরিন দিয়ে যায় অ্যালবুমিন, তাছাড়া ট্যাম ফসফর প্রোটিন একটা আছে ওটা নামটা জানলে হবে, কি কি মেথডে আমরা প্রোটিন টেস্ট করি, হিট কোয়াগুলেশন টেস্ট, সালফোস্যালিসাইলিক টেস্ট আর স্ট্রিপ দিয়ে করি। হিট কোয়াগুলেশন টেস্টের মধ্যে 1+, 2+, 3+, 4+ মানে কি, হেভি প্রোটিনিউরিয়ার কজ কি, তারপরে মাইল্ড মডারেট প্রোটিনিউরিয়া, ভ্যান্স জোন্স প্রোটিন কি জিনিস আমরা পড়েছি, মাইক্রো অ্যালবুমিন কি জিনিস আমরা পড়েছি, রিডিউসিং সাবস্টেন্স কি কি আছে আমরা পড়েছি। তারপরে ইউরিনে আমরা টেস্ট যে রিডিউসিং সাবস্টেন্স করি বেনেডিক্ট টেস্ট, ব্লু দিয়ে কি বোঝায়, ইয়েলো দিয়ে কি, অরেঞ্জ দিয়ে কি, ব্রিক রেড দিয়ে কি, কত প্লাস এটা জানতে হবে প্র্যাকটিক্যালি। আচ্ছা তারপরে আসো গ্লাইকোসুরিয়া কি জিনিস, হাইপারগ্লাইসেমিয়া কি জিনিস, গ্লাইকোসুরিয়া উইথ হাইপারগ্লাইসেমিয়া কোথায় পাওয়া যায়, গ্লাইকোসুরিয়া উইদাউট হাইপারগ্লাইসেমিয়া কোথায় পাওয়া যায়, কিটোন বডিগুলো কি কি, কিটোন বডি কি কি আছে, কিটোন বডি কেন করি আমরা। তারপরে আসো মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে ইউরিন করে আমরা কি কি দেখি, কি কি কাস্ট পাই, কি কি ক্রিস্টাল পাই, আর কি কি আদার অ্যাবনর্মাল থিং কি কি পাই, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট, স্পারমাটোজোয়া। আচ্ছা গেল। তারপরে রেনাল ফাংশন টেস্ট গুলোর নাম বলো। রেনাল ফাংশন টেস্টের মধ্যে urine analysis, estimation of non-protein nitrogenous substance, clearance test এবং other substance in urine, renal plasma flow দেখি, other test আছে ওগুলো করি, renal function test very important। এরপরে আমরা দেখো ক্রিয়েটিনিন কি জিনিস, ইউরিয়া কি জিনিস এগুলো দেখি। ক্রিয়েটিনিন আর ইউরিয়ার মধ্যে কোনটা আমরা ইম্পর্টেন্ট করব, যদি একটা করতে হয় তাহলে ক্রিয়েটিনিন করব। ইউরেমিয়া কি জিনিস, ইউরেমিয়ার পরে কজেস অফ ইউরেমিয়া কি, তারপরে আসো অ্যাজোটেমিয়া কি জিনিস পড়লাম, অ্যাজোটেমিয়ার পরে অ্যাজোটেমিয়ার কজ, হেমাচুরিয়া কি জিনিস আমরা পড়লাম, হেমাচুরিয়ার কজের পর পাইউরিয়া কি জিনিস আমরা পড়লাম, প্রত্যেকটার কজ, ইউটিআই এর কজ কি কি, পাইলোনেফ্রাইটিস এর কজ কি কি, এই পাইলোনেফ্রাইটিস কয় ধরনের আছে, পাইলোনেফ্রাইটিস, একিউট পাইলোনেফ্রাইটিস, ক্রনিক পাইলোনেফ্রাইটিস এগুলোর কজ কি কি পড়লাম। আচ্ছা ইউরিনারি ট্র্যাক্টের ইন্টারপ্রিটেশন করলাম, নেফ্রাইটিক সিনড্রোমটা কি করলাম, নেফ্রোটিক সিনড্রোমটা কি করলাম। নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম এগুলো জিজ্ঞেস করবে, আমরা ইউরিন ক্লিনিক্যাল প্যাথোলজি থেকে যা পড়ার এটাই পড়লাম। নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম আরো ডিটেইল প্র্যাকটিক্যাল, আরো ডিটেইল তোমাদেরকে সিস্টেমিক প্যাথোলজিতে আরো করানো হবে, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা সেটা দেখিয়ে দিলাম। তোমাদেরকে ইউরিনের প্র্যাকটিক্যালি ইউরিন মাইক্রোস্কোপি করতে হবে, ইউরিনের বেনেডিক্ট টেস্ট করতে হবে, হিট কোয়াগুলেশন টেস্ট করতে হবে। তিনটা টেস্ট আছে এই মানে এই টপিকস থেকে। সো দয়া করে এই টপিকসটা ভালো করে করবা। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? অরুণিমা না ম্যাম। বোঝা গেছে? তাহলে ইউরিন থেকে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তিনটা পরীক্ষা থাকবে। একটা হচ্ছে ইউরিন রুটিন এক্সামিনেশন কিভাবে করবে, মাইক্রোস্কোপি আন্ডার মাইক্রোস্কোপের নিচে তোমরা একটা নরমাল ইউরিন এঁকে দেখাতে হবে মাইক্রোস্কোপের নিচে করবে। আরেকটা করতে হবে হিট কোয়াগুলেশন টেস্ট, আরেকটা করতে হবে বেনেডিক্ট টেস্ট। এগুলো করে রাখতে হবে নিজেদের হাতে, এক্সামিনার যখন আসবে তোমাকে এগুলো জিজ্ঞেস করবে। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাকে প্র্যাকটিক্যালি তিনটা কোশ্চেন হবে। ক্লিয়ার? সো তিনটা কোশ্চেন তোমরা ইউরিনের জানো, হিট কোয়াগুলেশন টেস্টও জানো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করেছো, বেনেডিক্ট টেস্টও জানো, এগুলো আরো ডিটেইল করে নেবে। মাইক্রোস্কোপিতে নরমালি দেওয়া হবে, কিন্তু মাইক্রোস্কোপিটা তোমাদের আঁকতে হবে নিজের দায়িত্বে, এঁকে ওটাকে টিচার আসলে দেখাতে হবে যে না এটা আমরা পেয়েছি মাইক্রোস্কোপের নিচে, কিন্তু তোমাকে তো মাইক্রোস্কোপের নিচে প্র্যাকটিক্যালি এসে একবার দেখতে হবে, যখন ক্লাস স্টার্ট হবে তখন প্র্যাকটিক্যালি এসে একবার দেখে যেতে হবে। বুঝা গেছে? তাহলে এই কথাই রইলো, তোমরা নেক্সট মঙ্গলবার থেকে প্রিন্সিপাল স্যার ক্লাস নিবে। 12 তারিখ আর 15 তারিখ শনিবার আর মঙ্গলবার। প্রিন্সিপাল স্যার আমার হলো প্রত্যেক মঙ্গলবারে 5 সপ্তাহ আমি ছুটিতে থাকবো, 5 সপ্তাহ স্যার ক্লাস নিবে। বুঝেছো? আপনাকে আর পাচ্ছেন না। হ্যাঁ আমাকে পরে আবার 5 সপ্তাহ পরে পাবে। ওই ওনার
টপিক গুলো শেষ হয়ে গেলে তারপর আমি ক্লিয়ার। অরুণিমা, জি, জি, ম্যাডাম, তুমি তোমার তো পার্সেন্টেজ দিতে হবে না, পার্সেন্টেজ তো এগুলো অটো চলে যাবে, বুঝেছো? জি ম্যাম। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। তোমাদের তো কোনো কোশ্চেন নাই আছে? না এই ম্যাম। যে আমাদের কাছে চলে আসছে শীট, কারা কারা প্রেজেন্ট, ওই শীটটা আমি সিগনেচার করে দিয়ে দিলে ওটা জমা হয়ে যাবে। আজকে মোহাম্মদ আহসানুল করিম শিশির, ও আসে নাই না? আছো? না, ma'am। আহসানুল করিম শিশির, শুভঙ্কর দেবনাথ, ও আছো? না ম্যাম নাই। আশফিকুল হক, ও আছো? আশফিক? না ma'am, না ma'am। হ্যাঁ, আশফিক নাই। আরেকটা হচ্ছে তানজিনা আক্তার, তানজিনা আক্তার কই? তানজিনা আক্তারও তো আসে নাই। আর মোহাম্মদ আসিফুল হক, ও তো আসে নাই। তারপরে মোহাম্মদ ওসমান গনি, কয়জন অ্যাবসেন্ট? এক, দুই, তিন, চার, পাঁচ, আজকে 6 জন অ্যাবসেন্ট। 5, 6, 6 জন absent। তো ঠিক আছে, থ্যাংক ইউ অল। ওরা কই চলে গেছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা আমার সাথে ওই দরকার হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর কি। হ্যাঁ, আচ্ছা। ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু Thank you, ma'am. ওয়ালাইকুম আসসালাম।